হ্যালো আমার ভালোবাসার প্রিয় পাঠক পাঠিকারা, তোমাদের জন্য আবারও একটা নতুন গল্প নিয়ে চলে আসলাম। আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ঢাকা শহরের ব্যস্ততম একটি সিগন্যালে হঠাৎ থেমে যায় সময়। সেখানে দাঁড়িয়ে আছে এক যুবক, হাতে একটা পুরনো কাঠের থালা, গায়ে ছেঁড়া ময়লা পাঞ্জাবি, চোখে ক্লান্তি, মুখে দীর্ঘ অভিজ্ঞতার ছাপ। মাথার চুল এলোমেলো, মুখের দাড়িগুলো অগোছালো হয়ে আছে। যে কেউ দেখলে মনে করবে কোন এক পাগল। গরম দুপুর, শহরের কোলাহল তখন বিরক্তির চূড়ায়। ছেলেটি এই গরমেও বসে আছে রাস্তার পাশে। তখনই হঠাৎ একটি চকচকে কালো গাড়ি এসে থামে ঠিক যুবকের সামনে। গাড়ির দরজা খুলতেই বেরিয়ে আসে রাগে জ্বলে ওঠা এক মেয়ে। চোখে দামি সানগ্লাস, হাতে আইফোন, পরনে দামি ব্র্যান্ডের পোশাক। মেয়েটিকে দেখলে যে কেউ তার প্রেমে পড়ে যাবে, কিন্তু এই কি, তার ঠোঁটে বিরক্তি আর কণ্ঠে অভিজাত গর্জন। না, মানি না। আমি কোনো ব্যবসায়ীর ছেলেকে বিয়ে করব না। দ্য হেল উইথ ফ্যামিলি বিজনেস। আমি কোনো পুতুল না, আমার নিজের পছন্দ আছে। তোমরা জানো সেই ছেলে কত মেয়ের জীবন নষ্ট করেছে, কত মেয়েকে সে তার বিছানায় নিয়েছে। তারপরও তোমরা কিভাবে আমাকে সেই ছেলের সাথে বিয়ে দিতে চাও? তোমাদের কাছে কি আমি শুধুমাত্র বিজনেসের মহড়া? এই সব কথা বলে রাগে ফোনটা কেটে দিয়ে ঈশিতা দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাঁটতে থাকে। এমন সময় তার সামনে এসে দাঁড়ায় ছেলেটি, গায়ে ধুলো, চোখে ক্লান্তি। ছেলেটিকে দেখে ঈশিতার যেন রাগ চরম আসমানে উঠে গেছে। আফা, একটুখানি ভাত দেন, অনেকক্ষণ কিছু খাইনি। ঈশিতা হঠাৎ থমকে দাঁড়ায়, বিরক্ত চোখে তাকায় ছেলেটির দিকে। তুই আবার কোথা থেকে এলি? একদম এখান থেকে যা। মাথা এমনিতেই গরম, কে বিয়ে করবে না করবে সেই নিয়ে যুদ্ধ, আর তুই ভাত চাইছিস? শালা, নিজের জীবন তেজপাতা হয়ে পড়ে আছে আর তুই আসছিস ভাত চাইতে? যা ভাগ। ভাতের দাম তো জানি না, শুধু ক্ষুধার জাম জানি। ঈশিতার চোখ কিছুটা নরম হয়। একটা অদ্ভুত চিন্তা মাথায় আসে। সে চিন্তায় বিভোর হয়ে ওঠে। ছেলেটাকে দেখে তার মনে এক অন্যরকম টান জেগে ওঠে। শোনো, তুমি কি এক সপ্তাহের জন্য আমার স্বামী হতে পারবে? ছেলেটা ভ্রু কুঁচকে তাকায়। মেয়েটির কথা শুনে যেন ছেলেটি মুহূর্তের মধ্যেই পাথর হয়ে গেছে। ছেলেটা নড়তেও পারছে না, আবার বসতেও পারছে না। সে দাঁড়িয়ে মেয়েটির দিকে একাধারে তাকিয়ে আছে। কি বললেন ম্যাডাম? আপনি কি আমাকে এখন কিছু বললেন নাকি? আমি বলছি, আমার পরিবার আমাকে বিয়ে দিতে চায় এক ধনী ছেলের সাথে। সে ছেলেটা এতটাও ভালো না, সে কত মেয়ের জীবন নষ্ট করেছে তা আমি জানি। সে নেশা করে, জুয়া খেলে, খুন খারাপি, মারপিট সবই করে। বাবার টাকা পয়সা আছে বলে কোনো দিন জেলেও যায়নি। আমি তাদের দেখাতে চাই যে আমি আমার জীবন নিজের মতো করে চালাতে পারি। তুমি ভিখারি, তাই পারফেক্ট। অভিনয় করবে আমার স্বামী হিসেবে 1 সপ্তাহ, বিনিময়ে পাবে 5 লক্ষ টাকা। ছেলেটি কিছুক্ষণ চুপ থাকে, এক ধ্যানে মেয়েটির দিকে তাকিয়ে আছে। তারপর বলে, তুমি আমাকে কিভাবে জানো আমি ভিখারি? তোমার অবস্থা তো দেখেই বোঝা যাচ্ছে। ছেঁড়া জামা, কাদা লাগা মুখ, কাঠের থালা, আর একটু আগেই তো খাবার জন্য আমার কাছে কিছু টাকা চাইলে। ছেলেটি মৃদু হেসে, দেখা অনেক সময় বিভ্রান্ত করে, তবুও প্রস্তাব মন্দ না। তবে আমারও একটা শর্ত আছে। তোমার শর্ত বলো দেখি। এই 7 দিনের মধ্যে তুমি যদি আমার অভিনয়ের প্রেমে পড়ে যাও, সেটা তোমার দায়িত্ব, আমার না। ছেলেটার কথা শুনে মেয়েটা হা হা করে হেসে ওঠে। ছেলেটার কথা যেন মেয়েটার কাছে অনেকটা জোকসের মতো লাগছে। প্লিজ, আমি একদম ভিখারির প্রেমে পড়ব? ডোন্ট বি ফানি। শুধুমাত্র তোমাকে স্বামী হিসেবে রেন্টে নিচ্ছি, যাতে আমি আমার মর্জি মতো চলতে পারি। ঠিক আছে, দেখা যাক কে কাকে হারায়। স্বাক্ষর কোথায় করব? ঈশিতা একটা ছোট পেপারে কন্ট্রাক্ট টাইপ কিছু লিখে দেয়, যেখানে লেখা রয়েছে,
আমি ইতিশা রহমান। স্বেচ্ছায় একজন ভিখারিকে 7 দিনের জন্য আমার স্বামী হিসেবে পরিচয় দেব। বিনিময়ে সে পাবে 5 লক্ষ টাকা। 7 দিন পর সম্পর্ক বাতিল। সে তার রাস্তায় আর আমি আমার রাস্তায়। ছেলেটা পকেট থেকে পুরনো পেন বের করে সই করে দেয়। তোমার নাম কি? আমার নাম রফিক, বাকি পরিচয় পরে বলবো। আচ্ছা, তুমি তোমার নাম্বার দাও। আমি কালকে সকালে তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। আর তুমি কোথায় থাকো? আমার তো মোবাইল নেই, তাই নাম্বারও দিতে পারতেছি না। আমি এই পাশেই থাকি, কালকে সকালে এলেই আমাকে এখানেই পাবেন, তাই নাম্বার বা ঠিকানার কোনো দরকার নেই। ঈশিতা চলে যায়। রাত পেরিয়ে পরের দিন সকাল হয়। সকালবেলা একটা কালো গাড়ি আগের দিন রাতে সেই জায়গায় আসে। সেখানে একটি মেয়ে নামে। এই মেয়েটি হলো সেই ঈশিতা। সে এই পাশ ওই পাশ করে খুঁজছে কিছু। কিছু দূরে রফিক নামের ছেলেটি বসেছিল। সে হাত উঁচু করে তার দিকে আসে। পরনে তার আগের দিনের মতোই ছেঁড়া ফাটা পোশাক। এটা দেখে ঈশিতা তাকে গাড়ির পেছনের সিটে বসতে বলে। ঈশিতা আর তার ভাড়াটে স্বামী রফিক গাড়ির ভেতরে রয়েছে। গাড়ি চলছে, বাইরে ঠান্ডা বাতাস, ভেতরে গা ছমছমে উত্তেজনা। ড্রাইভার, আগে শপিং মলে চলো। শপিং মলে কেন? যা জামা কাপড় পরে আছো, এইসব পরে তো আর আমার বাড়িতে যেতে পারবা না, হয়তো গেট পর্যন্ত ঢুকতে পারবা না। তাই আগে তোমার বেশভূষা পরিবর্তন করতে হবে, তাই শপিং মলে যাচ্ছি। গাড়ি চলতে থাকে। প্রায় ঘন্টা খানেক পর 6 তলা বিশিষ্ট একটি শপিং মলের সামনে গাড়ি এসে দাঁড়ায়। দুজনেই গাড়ি থেকে নেমে পড়ে। ঈশিতাকে শপিং মলের ভেতরে ঢুকতে দিলেও রফিককে শপিং মলের দারোয়ান আটকে দেয় আর বলতে থাকে, এই ফকিরের বাচ্চা, পকেটে কানা করি নাই আর আসছে শপিং মলে। চল বের হয় এখান থেকে, আর ভুলেও গেটের সামনে থাকবি না, একদম দূরে যাবে। দারোয়ানের কথা শুনে ঈশিতা গেট থেকে ঘুরে এসে এবং রফিকের হাত ধরে বলে। চলো আমার সাথে। দারোয়ান যেন এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেছে। কারণ কোটিপতির স্মার্ট মেকিনা একজন বেকারের হাত ধরে শপিং মলের ভেতরে নিয়ে যাচ্ছে। নিজের চোখ বারবার 2 হাত দিয়ে কসলাচ্ছে। আসলেই সে কি স্বপ্ন দেখছে নাকি এই ভেবে ঈশিতা আর রফিক শপিং মলের ভেতরে প্রবেশ করলো। শপিং মলের লোকেরা সবাই তাদের দিকে চেয়ে আছে। ঈশিতা কারোর দিকে না তাকিয়ে রফিককে কিছু জামা কাপড় দিল ট্রায়াল করার জন্য। রফিক সেগুলো নিয়ে ট্রায়াল রুমে গিয়ে পরে আসলো। এবার রফিককে দেখে ঈশিতা তো ক্রাশ খেয়ে গেল। তার সাথে বাকি শপিং মলের লোকেরাও যেন স্তব্ধ। এতক্ষণ যাকে ভিখারি হিসেবে দেখলো এই পোশাকে তাকে যেন রাজকুমারের মতো লাগছে। ম্যাডাম, কেমন লাগছে আমাকে? একদম সিনেমার হিরোদের মতো, শুধু চুল দাড়ি একটু ঠিক করতে হবে। কোনো ব্যাপার না, আগে আর কয়েকটা জামা কাপড় কিনে নিই, তারপর সেলুনে চলে যাব। এই বলে ঈশিতা আরো কিছু শপিং করলো। এরপর ক্যাশ কাউন্টারে গেল বিল করতে। টোটাল বিল হয়েছে মোট 1,50,000 টাকা। জীবনে কি এত দামি কাপড় কখনো পরেছিস? ঈশিতার এই কথা শুনে রফিক মনে মনে মুচকি হাসলো। তার মুচকি হাসার কারণ ঈশিতা বুঝলো না। যাই হোক, এখন চলো গাড়িতে গিয়ে বসো, চুল দাড়ি ঠিক করে তারপর আমার বাড়িতে নিয়ে যাব। ঈশিতা রফিককে নিয়ে গাড়িতে উঠলো। এবার গাড়ি চলছে শহরের নামকরা সেলুনের দিকে। গাড়ি গিয়ে সেলুনের সামনে থামলো। ঈশিতা রফিককে নিয়ে সেই সেলুনে গেল। সেলুনের মালিক জিজ্ঞেস করলো যে কিরকম হেয়ার স্টাইল দেবে। দোকানদার কিছু হেয়ার স্টাইল সাজেস্ট করলো। তার মধ্যে থেকে ঈশিতা একটা হেয়ার স্টাইল দোকানদারকে দেখিয়ে দিল। সেই হেয়ার স্টাইল হিসেবেই রফিককে হেয়ার কাট করা হলো। রফিকের ফাইনাল লুক যেন একদম অন্য লেভেলের হয়ে গেছে। তাকে দেখে যেন চেনাই যাচ্ছে না, এই সেই কাল রাতের ভিখারি। এখন তোমাকে আমার বাড়িতে নিয়ে যাওয়া যায়। এখন তোমাকে দেখলে কেউ বলবেই না যে তুমি ভিখারি বা গরিব। এরপর ঈশিতা ও রফিক গাড়ির কাছে এলো। গাড়ি চলছে তার গন্তব্যে। ঈশিতা এবার রফিককে বলল, তোমাকে আমার বাবা মার সামনে গম্ভীর থাকতে হবে, বেশি কথা বলবে না। ভিখারিরাও গম্ভীর হতে পারে জানো? হিউমার বাদ দাও, এটা সিরিয়াস। আমার ফ্যামিলি খুব স্ট্রিক্ট। কেউ যদি তোমাকে চিনে ফেলে
অবশ্য যেভাবে সাজাগোজা করেছো কেউ চেনার কথা না, কিন্তু তবুও সাবধানের মার নেই। চিনলে তো মজাই হবে। ঈশিতা বিরক্ত হয়, সে ঘাড় ঘুরিয়ে বাইরে তাকায়। মোটামুটি ঘন্টা খানেক পর গাড়ি এসে একটা জায়গায় থামে, একটা বড় বাড়ির সামনে। বাড়ির গেট খুলতেই বিশাল একটা প্রাসাদ বাংলো দেখা যায়। ভেতরে পিচ ঢালা রাস্তা, দুই পাশে বাগান। রিসেপশনিস্ট এসে গাড়ির দরজা খুলে দেয়। ঈশিতা ও রফিক হাত ধরে ভেতরে প্রবেশ করে। সামনে দাঁড়িয়েছিলেন ঈশিতার বাবা মাহসিন রহমান, মা রুবিনা রহমান এবং চাচাতো বোন তানিয়া। সাথে ঈশিতার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলেটাও ছিল। তাদেরকে এভাবে আসতে দেখে ছেলেটা যেন পুরো স্তব্ধ হয়ে গেছে। যখন দেখলো যে ঈশিতা ছেলেটার হাত ধরে আছে, তখন মহসিন বলতে শুরু করলো, ইস্যু কেউ আর এভাবে হাত ধরে আছিস কেন? আমার স্বামী, আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি। ঈশিতার এই কথা শুনে পুরো পরিবার শকড হয়ে যায়। এক মুহূর্তে নীরবতা ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। সবাই একে অপরের মুখ চাওয়াচাই করছে। এই লোক তো কোথায় যেন এই লোককে আমি দেখেছি। ঈশিতা, তুমি জানো যে তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, তারপরও তুমি কি করে বিয়ে করতে পারলে? তোমার মতো ছেলেকে বিয়ে করার থেকে আমি মরে যাওয়াই পছন্দ করব। যাই হোক, এখন আমার বিয়ে হয়ে গেছে, তুমি আসতে পারো। কি আছে এর কাছে যে তুমি একে বিয়ে করলে? না আছে টাকা, না আছে বাড়ি গাড়ি। আর আমাকে দেখো, আমার টাকা বাড়ি গাড়ির কোনো কমতি নেই। তোমাকে আমি আগেই বলেছি তোমাকে আমার পছন্দ না। তোমার মতো লম্পট ছেলেকে আমি কখনোই বিয়ে করব না। এটা তো আমি তোমাকে অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম। তারপরও কেন তুমি আমার পেছনে পড়েছিলে? ইস্যু, তুমি পাগল হয়েছ। তোমাকে আমরা বলেছিলাম যে আমরা তোমার জন্য ছেলে ঠিক করে রেখেছি, তারপরেও তুমি কোন হিসাবে বিয়ে করছো? মনে পড়েছে, এই ছেলেটাকে তো আমি সেদিন ভিক্ষা করতে দেখেছিলাম। একটা ভিখারি ঈশিতার বয়ফ্রেন্ড ছিল, আর এখন সেও আবার স্বামী। হোয়াট রাবিশ! ঈশিতা, তুই কি পাগল হয়ে গেছিস? একজন ভিখারিকে বিয়ে করেছে। কি বলো তানিয়া, এ ছেলে ভিখারি? আমি তো ভেবেছিলাম কোনো গরিব হবে। এই তো দেখি গরিবের আলট্রা ক্রোম্যাস। ঈশিতা, তুমি কিনা শেষ পর্যন্ত একটা ভিখারিকে বিয়ে করলে। থাকো তুমি, ভালো হয়েছে। তোমার মতো মেয়ের সাথে আমার বিয়ে হয় নাই। কথাটা বলেই স্বামী সেখান থেকে চলে যায়। তানিয়া বলতে শুরু করে, ছেলেটাকে সেদিন একটা নাইট ক্লাবের সামনে ভিক্ষা করতে দেখেছিলাম। আমার কাছে ভিক্ষা চাচ্ছিল, আমি তাকে থাপ্পড় দিয়েছিলাম, আরও অনেক অপমান করেছিলাম। যার জন্য আমার ভালো করে মনে আছে সেই ভিখারি এই ছেলেই। রফিক মাথা নিচু করে দাঁড়িয়ে, ঠোঁটে হালকা হাসি। ভিখারি হয়তো, কিন্তু মনটা পরিষ্কার। তোর পরিষ্কার মন দিয়ে কি আমরা আয়না দেখবো না জল খাবো? দেখ, আমার হাজবেন্ডকে নিয়ে একটাও বাজে কথা বলবি না। তানিয়া হেসে ওঠে। তুই কিভাবে পারলি? এত বড় পরিবার, এত সম্মান, আর তুই এই ভিখারি লোককে বিয়ে করলি? কারণ আমি কাউকে খুঁজছিলাম যে আমাকে ভালোবাসবে আমার জন্য, নট জাস্ট মাই নেম অ্যান্ড মানি। এই ভিখারি তোদের মতো ছেলেদের আমার খুব ভালো করেই চেনা আছে। বড় লোকের মেয়েকে ভুলিয়ে ভালিয়ে প্রেমের ফাঁদে ফেলে তাদের সম্পত্তি হরপ করার চিন্তা ভাবনা করতেছি, তাই না? তোকে আমি কোনোদিনও সফল হতে দেব না। ইস্যু, তুমি তো একজন শিক্ষিত মেয়ে, তুমি তো ভালো করেই বুঝো এসব ভিখারিদের সবসময় বড় লোকের সম্পত্তির উপর লোভ থাকে। রফিক মৃদু হাসে। বাবা, খবরদার, ও আমার স্বামী, ওকে এভাবে বলার অধিকার তোমার নেই। আমিও ওকে ভালোবেসে বিয়ে করেছি, ও আমাকে বিয়ে করতে চায়নি। আর সম্পত্তির কথা বলতেছো, তোমাদের সম্পত্তির উপর আমার বা আমার স্বামীর কারোরই কোনো নজর নেই। রফিক সবকিছু নীরব দর্শক হয়ে শুনছে, সে কিছু বলছে না। সে শুধু শুনে যাচ্ছে আর মনে মনে বলছে, আমি সত্যি অভিনয় করছি, কিন্তু ভালোবাসাটা সত্যি হলে হয়তো কিছু বদলাবে। ঈশিতাকে বসতে দেওয়া হয় না, কেউ জলও দেয় না। তানিয়া খোলাখুলি ভাবে অপমান করতে থাকে।
ঈশিতার বাবা মা চাচা সবাই তাকে অপমান করতে থাকে। এই ভিখারির জন্য তুই আমাদের পারিবারিক সম্মান ধ্বংস করলি। সে তো জামা কাপড়ও ঠিকমতো পরতে জানে না। নিশ্চয় নিজের টাকা দিয়ে এই জামা কাপড় কিনে নিয়ে এসেছিস। আরে একজন ভিক্ষুক কি ভবিষ্যতে তোকে ভিক্ষা করে খাওয়াবে? তুই দিনে যত টাকা খরচ করিস তত টাকা তো মনে হয় ও 10 বছরেও ইনকাম করতে পারবে না। ইস্যু, তুমি কি বুঝতে পারছো তুমি কি করছো? একজন ভিখারিকে বিয়ে করেছো, লোকে কি বলবে? এটা ঠিক করো না ইস্যু। হ্যাঁ বাবা, আমি ঠিক করছি। আমি লোকের খাইও না পড়িও না, কারণ ওকেই আমার পছন্দ। আমি ওকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই আমি ওকে বিয়ে করেছি। যা হয়েছে ভুলে যাও। যদি তুমি তাকে সত্যি বিয়ে করে থাকো তাহলে ডিভোর্স দিয়ে দাও, আর আমার বলা ছেলেকেই তুমি বিয়ে করবে। দুঃখিত বাবা, আমি তোমার কথা রাখতে পারলাম না। আমি ওকে বিয়ে করছি, আর ওকে ছাড়া আমার পক্ষে সম্ভব না। এই ছেলেটাকেই তুমি বিয়ে করেছো ঈশিতা? একটা ভিখারি? কাপড়ের দিকে তাকাও, ছেঁড়া গেঞ্জি, পায়ে জুতো নেই, চুল এলোমেলো, আমার পরিবারের নাম ডুবিয়ে দিলে। মা কসম, আমাদের অভিজাত ঘরের বউ হয়ে এমন একটা ছেলের সঙ্গে ঘর করবি তুই? এর মুখে একটা ভালো কথা নেই, শরীরে একটা গন্ধ। কোথা থেকে পেলি রে তুই এরে? মা, বাবা, আমি ভালোবেসে বিয়ে করেছি। ওর ভিতরটা অন্যরকম। টাকা দিয়ে সব সময় মানুষকে মেপো না, টাকার বাইরেও দুনিয়াটা দেখো। ভিতরটা ভিতরটা যদি এমন ভালোই হতো তাহলে রাস্তায় বসে হাত পাততে কেন? প্রেম করতে গিয়ে পুরো সংসারকে দেউলিয়ে করে দিলি তুই। আমি তো ভাবছিলাম একটা বড় শিল্পপতির ছেলে হবে, অথচ এ তো দেখি রাস্তায় থাকা কুত্তার চেয়েও খারাপ। জামাই বলে পরিচয় দিতে লজ্জা লাগবে আমার। আমি জানতাম আমার পোশাক আপনাদের চোখে কাটা হবে, কিন্তু আমি তানিয়াকে ঠকাইনি। ও জানে আমি কে, আমি কি। তানিয়া তো অন্ধপ্রেমে পড়েছে, না হলে একটা ভিখারিকে বিয়ে করে? তুই কি রাস্তায় বসে কাঁদিস আর গায়ে পিচকারি দিয়ে গয়না ভালোবেসে সখী নিষ্ঠুরের মতন করে? বল, তোর ইনকাম কি? আপনি আমার ইনকামের খোঁজ নিচ্ছেন? আপনি শুধু জানতে চান কত টাকা আছে আমার? আপনি জানেন না একটা মানুষের সম্মান, সততা আর আত্মমর্যাদা কত বড় সম্পদ হতে পারে? আত্মমর্যাদা নিয়ে বাজারে গিয়ে 1 কেজি চাল আনতে পারিস? এই ধান্দাবাজ ছেলে, আমার মেয়েকে পটিয়ে নিজের জীবন সুরক্ষিত করতে চাস? তোর মতো ছেলেরই আজকাল প্রেম এর নাম করে বড়লোক মেয়েদের ফাঁদে ফেলে। মা, এনাফ। তুমি যা বলছো তা আমার ভালোবাসাকে অপমান করা। রফিক হয়তো তোমাদের চোখে ভিখারি, কিন্তু ওর চেহারার আড়ালে আমি এমন একজন মানুষকে দেখেছি যে আমাকে সম্মান দিয়েছে, মায়া দিয়েছে। আমি জানি আমি ভুল করিনি। আহারে, দেখো দেখো, প্রেমে পাগল বড় আপু একে বিয়ে করে এখন আমাদেরকেই বকা দিচ্ছে। ঈশিতা, তুমি কি বুঝছো না তুমি একটা ভিখারিকে এনে আমাদের নাম ধ্বংস করছো? আজই বলো তুমি এই ছেলেকে তালাক দেবে। রফিক নীরবে দাঁড়িয়ে থেকে এক পর্যায়ে দৃঢ় গলায় বলে, যদি টাকা দিয়েই মানুষ মাপা হয় তাহলে আপনারা অন্ধ। হ্যাঁ, আমরা টাকা দিয়েই মানুষ মাপি। আজকাল টাকা ছাড়া দুনিয়া চলে না। এই যে মনে করো তুমি কিসের জন্য ভিক্ষা করতেছো? 2টো টাকা কামানোর জন্য, ভালো খাবার খাওয়ার জন্য, ভালো জামা কাপড় পরার জন্য। যদি তোমার কাছে টাকা থাকতো তাহলে তোমার আর ভিক্ষা করতে লাগতো না। ছোট লোক, তুই কি জানিস আমার মেয়ের একদিনের খরচ কত? তুই যদি সারা বছর খাটিস তাও ওর একদিনের পকেট খরচের টাকা দিতে পারবি না, তাহলে তুই কোন মুখে ঈশিতাকে বিয়ে করিস? আর আপু, তুমি দুনিয়াতে কি আর কোনো ছেলেই খুঁজে পেলে না? শেষ পর্যন্ত একজন পথের ভিখারিকে বিয়ে করলে। এর থেকেও তো মনে হয় আমাদের বাড়ির দারোয়ানও বেশি ইনকাম করে। ঈশিতা, এখনই তুমি এই ভিখারিকে ডিভোর্স দিয়ে আমার ঠিক করা ছেলেকে বিয়ে করবে, নয়তো আমি ভুলে যাব তুমি আমার আদরের মেয়ে। আমি ওনাকে ছাড়তে পারবো না। এটাই যদি তোমার শেষ কথা হয়ে থাকে তাহলে কিন্তু তুমি আমাদের পারিবারিক ব্যবসা থেকে চিরদিনের জন্য বরখাস্ত হয়ে যাবে। ঠিক আছে, যদি তোমাদের এটাই সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে আমি তোমাদের পারিবারিক ব্যবসা কেন, তোমাদের বাড়ি ছেড়েই চললাম। সামান্য একটা ভিখারির জন্য তুই রাজপ্রাসাদ আর রাজ্য ছেড়ে চলে যাবি? এখনো ভেবে দেখ, এই ভিখারির সাথে গেলে তুই জীবনে কিছু করতে পারবি না, না ভালো মন্দ খেতে পারবি,
আর না ভালো মন্দ কিছু করতে পারবি। বাবা, আমি ভালো মন্দ খেতে পারি আর না পারি, আমি ওর সাথেই সুখী হব। আর বাবার টাকায় সব কিছু হয় না। টাকা দিয়ে কখনো ভালোবাসাকে মাপতে যেও না। তোমরা তোমাদের টাকা নিয়ে থাকো। যেই দিন তোমাদের মনে হবে যে টাকা ছাড়াও দুনিয়া চলে, সেই দিন আমাকে ডাকবে। আর নয়তো ভুলে যেও ঈশিতা নামে তোমাদের কোনো মেয়ে ছিল। এই বলে ঈশিতা রফিকের হাত ধরে চলে আসে। ঈশিতা যখন রফিকের হাত ধরেছিল তখন রফিক ঈশিতার দিকে এক ধ্যানে তাকিয়েছিল। আচ্ছা ম্যাম, একটা কথা বলার ছিল, যদি অনুমতি দেন তো বলতে পারি? হ্যাঁ, বলো কি কথা। ম্যাম, আমি তো আপনার ভাড়া করা স্বামী। আপনি তো নিজেই বললেন 7 দিনের জন্য আপনি আমাকে ভাড়া করছেন, কিন্তু আপনি এভাবে বাড়ি ছেড়ে আমার হাত ধরে চলে এলেন আমার সাথে। কি আপনি থাকতে পারবেন? হ্যাঁ, প্রথমত তোমাকে আমি ভাড়াটে স্বামী হিসেবেই পেতে চেয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তুমি আমার স্বামী হওয়ার যোগ্য। আমার পুরো পরিবার টাকার অন্ধ হয়ে গেছে। তারা মনে করে আমি তাদের টাকা আর তাদেরকে ছাড়া চলতে পারবো না। আমিও তো ওদেরকে দেখিয়ে দেব আমিও ওদের ছাড়াও চলতে পারি। আমি আপনার পাশে সবসময় থাকবো ম্যাম। আমাকে আপনি বলা বন্ধ করো। নাম ধরে বা তুমি করেই বলতে পারো। আচ্ছা ম্যাম। আবার ম্যাম বলতেছো? সরি ঈশিতা। চলো, এবার আমি ছোট্ট একটা ফ্ল্যাট ভাড়া করে নিয়েছি, ওইখানেই আমরা থাকবো। আমি যতদূর পারি আমি সংসার চালাবো, আর তুমিও ভিক্ষা করা বাদ দিয়ে এখন একটা জব খোঁজার চেষ্টা করো। আমাকে কে জব দেবে বলো? না আছে আমার শিক্ষা যোগ্যতা, না আছে আমার টাকা পয়সা। চিন্তা করো না, পেয়ে যাবে। এইভাবে কথা বলতে বলতে ঈশিতা ও রফিক ফিরে আসে শহরের ছোট্ট একটা ফ্ল্যাটে। সবকিছুই নতুন, সংসার না, তবে অভিনয়ের নাট্যমঞ্চ। রাতে ঘুমোতে যাওয়ার সময় তোমার কষ্ট হচ্ছে? কষ্ট তো হচ্ছে, কিন্তু কি করব বলো। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তারা আমার পরিবার, আমি জানি না তারা এমন নিষ্ঠুর হবে। আর তোমাকে এভাবে অপমান করাতে আমার নিজেরই খারাপ লেগেছে। তুমি কিছু মনে করো না, আমি তোমার পাশে থাকবো সব সময়। রফিক তাকায় জানলার বাইরে, মৃদু বাতাস বইছে। পরের দিন সকালে সংবাদ শিরোনামে এক চমকপ্রদ খবর। রহস্যময় কোম্পানি রহমানস হোল্ডিংসে ঈশিতার পারিবারিক কোম্পানিতে 10 কোটি টাকা বিনিয়োগ করেছে। কিন্তু শর্ত একটাই, কোম্পানির মালিকানার অর্ধেক ঈশিতার নামে দিতে হবে, আর তাকে রহমান হোল্ডিং এর প্রজেক্টের কাজ দিতে হবে। সবাই চমকে যায়, কে দিল এই টাকা, কেন দিল? ঈশিতাকে ডেকে নেয় মহসিন সাহেব। আমরা আবার তোমাকে ব্যবসায় ফিরিয়ে নিতে চাই। মনে হয় আমাদের ভুল হয়েছিল। আমি দুঃখিত বাবা, আমি আর তোমাদের ব্যবসার মধ্যে যোগ দিতে পারবো না। তোমরা কালকে যেভাবে আমাকে আর আমার স্বামীকে অপমান করে বাড়ি থেকে বের করে দিলে, তারপর কোনোভাবেই এই বাড়িতে আমার আসতে মন চাচ্ছিল না। তারপরও তোমাদের কথা ভেবেই আমি এসেছিলাম। কালকের ঘটনার জন্য আমরা সবাই দুঃখিত। তুমি প্লিজ আবার আমাদের কোম্পানিতে যোগ দাও। তুমি যোগ না দিলে রহমান হোল্ডিং এর 10 কোটি টাকা তাদেরকে ফেরত দিতে হবে। এত বড় একটা কন্ট্রাক্ট পেয়েছি, তাই আমাদের মন চাচ্ছে না কাজটা হাতছাড়া করতে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, এত বড় কোম্পানি থেকে আমাদের মতো ছোট কোম্পানিতে এত টাকা কে বিনিয়োগ করলো। ঈশিতা নিজেও অনেকটাই অবাক হয়ে আছে, কে তাদের কোম্পানিতে 10 কোটি টাকা বিনিয়োগ করলো এবং শর্ত রেখেছে তাকে কোম্পানির অর্ধেক মালিকানা দেওয়ার জন্য। ঈশিতা মনে মনে ভাবছে, কে হতে পারে? রফিক নয় তো? আবার ভাবে, না, রফিক তো নিজেই ভিখারি, সে 10 কোটি টাকা কিভাবে দেবে? তানিয়া সন্দেহে পড়ে যায়, ঈর্ষা বেড়ে যায় তার। আমি কোনোভাবেই ঈশিতাকে কোম্পানিতে যোগ দিতে দেব না। আমার অনেক দিনের স্বপ্ন আমি এই কোম্পানির এমডি হব। কিন্তু কে এই ব্যক্তি যে কোম্পানিতে 10 কোটি টাকা বিনিয়োগ করলো, আবার শর্ত রেখেছে ঈশিতাকে কোম্পানির মালিকানার অর্ধেক দেওয়ার জন্য? এই লোকের জন্য আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। ছাড়বো না আমি এই লোককেও, ছাড়বো না ঈশিতাকেও, ছাড়বো না।
অন্যদিকে রফিক আগের দিন রাতে ফোনে কারোর সাথে কথা বলে। যখন ঈশিতা গভীর ঘুমে মগ্ন, প্রথমে রফিক ভালো করে চেক করে দেখে ঈশিতা ঘুমিয়ে আছে কিনা। রফিক তার বাটন ফোন বের করে বারান্দায় গিয়ে একজনকে কল লাগায়। রিং হতে থাকে, অপর পাশ থেকে একজন ফোনটা তোলে। তখনই রফিক বলতে শুরু করে, তাকে এই প্রেজেন্টেশনে যেতে দাও। আমি আরেকটা সাপোর্টিং কোম্পানি দিয়ে তার পাশে থাকবো, কিন্তু এখনো তাকে আমার আসল পরিচয় বলো না। অপর পাশ থেকে কে কি বলছে সেটা শোনা যাচ্ছে না, তবে রফিকের কথাবার্তা শুনে অনেকে আন্দাজ করে যাচ্ছে যে রফিক ভিখারি হতে পারে না। আর শোনো, আমি চাই সেটা নিজের পায়ে দাঁড়াক, তাই তাকে যথাসম্ভব সাহায্য করবে। অপর পাশের ব্যক্তি কি বলল তা শোনা যাচ্ছে না। রফিক ফোন কেটে দিল। আবার বিছানায় এসে ঘুমিয়ে পড়ে রফিক। এরপরেই সকালবেলার ঘটনা। মহসিন সাহেব ঈশিতাকে ফোন করে ডেকে নেয়। আর কি কি বলে সেটা তো একটু আগেই শুনলেন। তো চলুন আবার বর্তমানে ফেরা যাক। এখন রাত 10টা। ঈশিতা বসে আছে ডাইনিং টেবিলে, হাতে এক কাপ চা, কিন্তু চুমুক নিচ্ছে না। তার চোখের দৃষ্টি স্থির রফিকের দিকে। তুমি আজ পুরো দিন কোথায় ছিলে? বাইরে কিছু কাজ ছিল। তুমি তো কোনো চাকরি করো না, কাজ কি? কাজ খুঁজতে গিয়েছিলাম, কিন্তু কাজ খুঁজে পাচ্ছি না। ভাবলাম রিক্সা চালাবো, কিন্তু ভিখারিকে কেউ রিক্সাও দিতে চাচ্ছে না। তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ, কিন্তু কি লুকাচ্ছ? আর সারাদিন কি করতেছ? যা কিছুই করি সবটাই তোমার ভালো চাই। ঈশিতা কিছুক্ষণ তাকিয়ে থাকে, মনে অনেক প্রশ্ন কিন্তু মুখে আনে না। অন্যদিকে রহমান ভিলায় তানিয়া পেছনের বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে। তানিয়া রফিকের পিছনে একজন গুপ্তচর লাগিয়ে দিয়েছিল, কিন্তু সে রফিকের আসল পরিচয় কোনোভাবেই পাচ্ছিল না। কিন্তু তানিয়া বুঝতে পেরেছে রফিক আসলে ভিখারি নয়, অন্য কোনো পরিচয় আছে তার। এই লোকটা কেউ না, আমার বিশ্বাস ওর পেছনে কিছু আছে। খুঁজে বের করতে হবে কে সে। আপনার সন্দেহ ঠিক হলে তো বড় কেলেঙ্কারি হয়ে যাবে। ঠিক সেইটাই আমি চাই। ঈশিতা আমার সামনে বড় হয়ে বসে আছে, এবার ওর সব কিছু শেষ করব। তানিয়া ম্যাডাম এতদিন থেকে লোকটার পিছু করতেছিল, কিন্তু সেরকম তো কিছু জানতে পারলাম না। সারাদিন কোথায় যাই কী করে কিছুই বুঝতে পারছি না। মাঝে মাঝে দেখি কোনো লোকের সাথে কথা বলে, দেখে মনে হয় লোকগুলো অনেক বড় লোক। তুমি ভালো করে খোঁজ নাও, দরকার পড়ে আরও লোক লাগাও। আমি ওই ভিখারির আসল মুখোশ সবার সামনে খুলে ফেলবো, আর ঈশিতাকে দেখিয়ে দেব আমি কি জিনিস। ওকে ম্যাম, কিন্তু আমাদের পেমেন্টটা করে দিলে একটু ভালো হতো। একটা লোকের খবর এখনও ঠিক মতো নিতে পারলি না, আর টাকা করিস। দেখ, তোর অ্যাকাউন্টে 1 লাখ টাকা পাঠিয়ে দিলাম, লাগলে আরও দেব, কিন্তু এবার যেন আমার কাজটা হয়। ম্যাম, টাকা পেয়ে গেছি সেহেতু আপনার চিন্তা করা লাগবে না, কাজ হয়ে যাবে। তানিয়া ফোনটা কেটে দেয় আর নিজে নিজেই কিছু বলতে থাকে। ঈশিতা, তুই আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছিস। ভেবেছিলাম তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আমি এই কোম্পানির মালিকানা পেয়ে যাব। রাত 12টায় ঈশিতা যখন ঘুমিয়ে, তখন রফিক চুপটি করে বেরিয়ে পড়ে। ছোট ছোট কিছু গলি পার হওয়ার পর দেখতে পাওয়া যায় কিছু গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। রফিক টুক করে একটা গাড়ির মধ্যে ঢুকে পড়ে। গাড়ি চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর রফিক ঢুকলো আর একটা গোপন ফ্ল্যাটে। দরজা বন্ধ করতেই আলাদা একজন দাঁড়িয়ে। স্যার, আরে হলিডিংস এর সব রিপোর্ট প্রস্তুত। ঈশিতা ম্যাডামকে সরাসরি 10 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে 3টা আলাদা কোম্পানির মাধ্যমে। আমার নাম যেন কোথাও আছে না। ঈশিতা ভাবছে আমি একজন ভিখারি, তাই থাকুক। আমি জানতে চাই সে সত্যি আমাকে ভালোবাসে কিনা। স্যার, এখন আপনি ভিখারি বেশ না ধরে এখন তো নিজের কোম্পানিতে যুক্ত হতে পারেন। এখন তো ঈশিতা ম্যামের সাথে আপনার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়েছে এটা ঠিক কথা। 3 বছর ধরে আমি ঈশিতার পিছু নিয়ে আসি। প্রথমে ভেবেছিলাম ঈশিতা অন্য সব বড়লোক মেয়েদের মতো অহংকারী বদমেজাজি হবে, কিন্তু না, আমার ধারণা ভুল ছিল। ঈশিতা টাকা পয়সায় কখনো অহংকার করতো না, সে সবসময় সাধারণ কাউকে চাইতো। তাই তো আমি ভিখারি বেশ ধরে সবসময় তার আশেপাশেই থেকেছিলাম। স্যার, ঈশিতা ম্যাম কি এখন আপনাকে সত্যি ভালোবাসে, নাকি আপনাদের এই যে কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছে
সেটাই সীমাবদ্ধ রয়েছে। হ্যাঁ, ঈশিতা এখন আমাকে সত্যিকারের ভালোবাসতে শুরু করেছে, কিন্তু আমি এখনো পুরোপুরি নিশ্চিত না যে ও আমাকে ভালোবাসে কিনা। তার মানে আপনি এভাবেই থাকবেন? হ্যাঁ, যতদিন আমি ঈশিতার মন পাচ্ছি না ততদিন আমি ঠিক এভাবেই ভিখারি সেজেই থাকবো। আর হ্যাঁ, আমার পরিচয় যেন ঈশিতা জানতে না পারে। আচ্ছা স্যার, চিন্তা করবেন না, আমি কোনোভাবেই ঈশিতা ম্যামকে আপনার পরিচয় জানতে দেব না। চলুন আপনাকে গাড়ি করে নামিয়ে দিয়ে আসি। না, তার দরকার নেই, অনেক রাত হয়ে গেছে। তুমি যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। রফিক আবার ফিরে আসে ঈশিতার কাছে। ঈশিতা এখনো ঘুমিয়ে আছে। রফিক এসে তার মুখের দিকে তাকিয়ে থাকে, কতটা নিষ্পাপ তার চেহারা। এই সেই মেয়ে যাকে কিনা 3 বছর ধরে রফিক মনে প্রাণে ভালোবেসেছে, তবে সেটা একতরফা ভালোবাসা। ঈশিতা কখনো রফিকের দিকে এই 3 বছরে ঠিকভাবে তাকায়নি। তবে হ্যাঁ, সব সময় তাকে ভিক্ষা দিত, কখনো কখনো তাকে পাশের হোটেল থেকে খাবার কিনে দিত। ঈশিতা অন্য সব বড়লোক বাবার মেয়েদের থেকে একদম আলাদা ছিল। সে সবাইকে সমান চোখে দেখত। ঈশিতা বড়লোকের ছেলেদের এক চোখেও দেখতে পারে না, কারণ তারা বেশিরভাগ সময় নেশা করত, মেয়েদের নিয়ে ফুর্তি করত। এমন কোনো আকাম কুকাম নেই যে কাজগুলো সেই ছেলেগুলো করে না। তাই বড়লোকের ছেলেদের ঈশিতা একদমই দেখতে পারতো না। পরের দিন সকালবেলা রফিক ঘুমিয়ে আছে। ঈশিতা রফিককে না ডেকেই ফ্ল্যাট থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসে ঈশিতাদের অফিসের সামনে, ঈশিতার তৈরি করা প্রেজেন্টেশন দিতে। সকলের চোখে অবিশ্বাস। হঠাৎ একজন এক্সিকিউটিভ বলে উঠল, আপনি কি ঈশিতা ম্যাম? হ্যাঁ, আমি আমার একটা প্রেজেন্টেশন ছিল, সেটাই দিতে আসলাম। আচ্ছা ম্যাম, আসুন, মিটিংয়ে নিয়ে যাইতেছি আমি। এই বলে ম্যানেজার ঈশিতাকে একটা রুমে নিয়ে যায়, যেখানে বড় বড় কিছু লোক ডান পাশে ও বাম পাশে বসে রয়েছে একটা টেবিলে। ঈশিতা সবাইকে দেখে একটু নার্ভাস হয়। সেখানে বসেছিল তার বাবা, তার বোন তানিয়া এবং তার চাচা। ঈশিতা মনের ভেতর সাহস নিয়ে দরজা ঠেলে ভেতরে ঢোকে। এরপর ঈশিতা তার প্রেজেন্টেশন সবার সামনে উপস্থিত করে। সবাই ঈশিতার কনফিডেন্স আর প্রেজেন্টেশন দেখে মনোমুগ্ধ হয়ে যায়। ঈশিতার প্রেজেন্টেশন সবারই ভালো লাগে। এরপর ঈশিতা মিটিং রুম থেকে বের হয়। ম্যাডাম, আজ আপনি যেটা প্রেজেন্ট করলেন এটা একদম হাইলাইটিংয়ের গ্লোবাল প্ল্যানের মতো। আর এ হোল্ডিংস মানে ওরা? আপনার প্রেজেন্টেশনটা একদম সেই কোম্পানির মতো। আমি এর আগেও সেই কোম্পানিতে গিয়েছিলাম এই প্রজেক্ট নিয়ে, সেখানে কাজ চলতেছে। হয়তো আপনাকে সেই প্রজেক্টটা হ্যান্ড ওভার করতে দেওয়া হয়েছে। কিন্তু এত বড় কোম্পানির প্রজেক্ট আমাকে কেন দেবে? এটা তো কোনোভাবেই সম্ভব না। আমি কি ওদের সঙ্গে কাজ করতে পারবো? তোমার পক্ষে সম্ভব না ওদের সাথে মিলে এমন কিছু বানানো। এটা নিশ্চয় তোমার ভিখারি স্বামীর কাজ। মানে কি বলতে চাচ্ছ? আমার স্বামীর কাজ মানে? ঈশিতা কথাটা বললেও সে নিজে নিজেই মনে মনে যুদ্ধ করছে। ঈশিতা মাথা নিচু করে আছে। ঈশিতা বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু মাঝপথে ঈশিতা দেখে রফিক কারোর সাথে কথা বলছে। ভালো করে তাকিয়ে দেখে রফিক যার সাথে কথা বলছে সে আর অন্য কেউ না, আরে হোল্ডিং এর ম্যানেজার। ঈশিতা যেন অবাক হয়ে যায়, রফিকের মতো একজন ভিখারি কিভাবে এত বড় কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলছে। ঈশিতা লুকিয়ে একটা গাছের আড়ালে দাঁড়ায় তাদের কথা শোনার জন্য। আচ্ছা, ঈশিতার প্রেজেন্টেশন কেমন হলো? ভালো স্যার, আমার মনে একটা প্রশ্ন জেগে উঠেছে, জিজ্ঞাসা করব কি? হ্যাঁ, বলো। স্যার, আপনি চাইলে তো ঈশিতা ম্যামকে নিজের পরিচয় বলে দিতে পারেন, তাতে দেখা যাবে তিনি আপনাকে তাড়াতাড়ি মেনে নেবেন। এটা ঠিক বলেছো, কিন্তু তুমি কি জানো এর আগে আমার সাথে যত মেয়েরাই ডেট করেছে তারা সবাই শুধু আমার টাকার জন্য আমার সাথে ভালোবাসার অভিনয় করেছিল। তাই তো আমি সত্যিকারের ভালোবাসা পাওয়ার জন্য কিভাবে ছিলাম এতদিন। ঈশিতা ম্যাম কি আপনাকে এখন সত্যিই ভালোবাসে? হয়তো বা বাসে, আবার হয়তো বা না। আসলে আমাদের বিয়েটা হয়েছিল কন্ট্রাক্ট ম্যারেজ। আমি ছিলাম তার 7 দিনের স্বামী। 7 দিন হতে আর 2-1 দিন বাকি আছে। কিন্তু স্যার, আমার মনে হয় ঈশিতা ম্যাম আপনাকে ভালোবাসে। ঈশিতা গাছের আড়াল থেকে তাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু তাদের কথাবার্তা ঈশিতা শুনতে পায়নি। তবে ঈশিতা মনে মনে ভাবছে রফিক কি আসলেই অনেক বড় কেউ।
যদি তাই হয়ে থাকে তাহলে তো তার পরিবার যখন তাকে অবহেলা করেছিল তখনই সে তার মুখ্য জবাব দিতে পারত। ঈশিতা চলে আসে তার ফ্ল্যাটে। কিছুক্ষণ পর রফিকও চলে আসে। ঈশিতা ও রফিক বৃষ্টির মধ্যে ছাদের এক কোণে দাঁড়িয়ে। তুমি সত্যি আমার জন্য এত কিছু করছো? মানে আমি কি করলাম তোমার জন্য? এই যে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর তুমি আমাদের কোম্পানিকে 10 কোটি টাকা বিনিয়োগ করলে। রফিক হাসতে থাকে, আবার মনে মনে রফিক ভাবছে ঈশিতা কি কিছু জেনে গেল নাকি। কি বলো এসব তুমি? আমি আর 10 কোটি টাকা? 10 কোটিতে কয়টা শূন্য হয় আজ পর্যন্ত সেটাই জানলাম না, আর 10 কোটি টাকা আমি তোমার পরিবারের অ্যাকাউন্টে দেবো? আর কত অভিনয় করবে? এবার তো সত্যিটা বলো। আমি তোমাকে আরে হোল্ডিংয়ের ম্যানেজারের সাথে কথা বলতে দেখেছি। আরে ওই ম্যানেজারের কথা বলতেছো? তিনি আমার গ্রামের এক কাকার ছেলে, তাই সেদিন দেখা হয়েছিল আর আমাকে চাকরি অফারও দিল। আমি তো 2-1 দিনের মধ্যে চাকরিতে জয়েন করব। তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না। তুমি কে? আমি জানি না। তানিয়া বলেছে তুমি ফেক। আমার সন্দেহ হচ্ছে। সীতা, তুমি কি মনে করো আমি কি ফেক? তুমি তো আমাকে নিজেই তোমাকে বিয়ে করার জন্য ফোর্স করেছিলে, তাহলে কিভাবে এটা বলতেছো? আমি নিজেই বুঝতে পারছি না কে আমাদের কোম্পানিকে টাকা দিল আর কে আমাকে সাহায্য করতেছে। যদি তুমি করে না থাকো তাহলে কে করবে? কিন্তু সন্দেহটা তোমার প্রতিই বেশি। যদি আমি তোমার সন্দেহের থেকেও বড় কিছু হই? তুমি কি আরে হোল্ডিংয়ের সাথে জড়িত? আমি শুধু জানি তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে সত্যি তোমার সামনে আসবে একদিন। ঈশিতা চুপ হয়ে যায়। বৃষ্টির আওয়াজের নিচে তার হৃদয়ের স্পন্দন যেন নিজের সুর খুঁজে পায়। রফিক তার ম্যানেজারকে ফোন করে। কোম্পানির মধ্যে নিরাপত্তার ব্যবস্থা করো, আমি খুব তাড়াতাড়ি আসতে চলেছি। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি নিরাপত্তার ব্যবস্থা করতেছি। সকাল 9টা। আরে হোল্ডিংসের প্রধান কার্যালয়ে বিশাল গেটের সামনে ভিড়। একজন অনুসন্ধানী সাংবাদিক এসে ক্যামেরার সামনে দাঁড়ায়। আজ সকাল থেকেই আর এ হোর্ডিংস এর হেড অফিসে হঠাৎ করেই নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে। গোপন সূত্রে জানা গেছে কোম্পানির শীর্ষস্থানীয় একজন মালিক এতদিন ছদ্মবেশে ছিলেন সাধারণ জীবনে। কে তিনি, কেন এমন করলেন, এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। অন্যদিকে ঈশিতার ঘরে ঈশিতা দাঁড়িয়ে আছে আয়নার সামনে। তার চোখে মুখে অনিশ্চয়তার কৌতূহলের ছায়া। তার ফোনে ভেসে উঠল আরে হোল্ডিংসের হেডলাইন, নাম্বার 1 বিজনেস আইকনের পরিচয় ঘিরে ধোঁয়াশা। এই নাম তো রফিক রাফিক আনোয়ার। আনোয়ার আনোয়ার গ্রুপের উত্তরাধিকার। সে মুহূর্তে রফিক রুমে ঢুকে পড়ে। তুমি কে? সত্যি বলো রফিক, তুমি কি আরে হোল্ডিং এর মালিক? তুমি কি পাগল হয়ে গেছো? কি সব বলতেছো? আমার মতো একজন ভিখারি কিনা হবে আর এই হোল্ডিং এর মালিক? এসব স্বপ্ন দেখো, আমার সাধ্য নেই। আমি যদি মিথ্যে বলে থাকি তাহলে মোবাইলের দিকে তাকিয়ে দেখো। এই প্রশ্নের উত্তর পাবে, কিন্তু সময় হলে। আমি চাই না তুমি আমাকে টাকায় মাপো, আমি চেয়েছি ভালোবাসে চেনো। তুমি বিশ্বাস করো না যে আমি তোমাকে সত্যিই ভালোবাসি? যদি তোমাকে আমি সত্যি ভালো না বাসতাম তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমি তোমার হাত ধরে ছোট ঘরে চলে আসতাম না। ঈশিতা মনে মনে ভাবে, প্রথমে আমি তোমার সাথে কন্ট্রাক্ট ম্যানেজ করলেও এখন আমি তোমাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছি। তুমি ধনী হও বা গরিব হও তা আমার দেখার না, কিন্তু আমি চাই তুমি সব সময় আমার পাশে থাকো, আমার ঢাল হয়ে থাকো। তোমাকে আমি মনে প্রাণে ভালোবাসতে শুরু করেছি। আমি চাই তুমি নিজেকে প্রমাণ করো, কারণ আমি তোমায় শুধু আমার স্ত্রী হিসেবে নয়, আমার পাশে একজন সত্যিকারের পার্টনার হিসেবে দেখতে চাই। অন্যদিকে ঈশিতাদের বাড়িতে তানিয়া, ঈশিতার চাচা ও অন্যান্য সদস্যরা বসে আলোচনা করছে। ওর স্বামী একটা ভিখারি, এই মেয়েটা আমাদের পরিবারের নাম ডুবিয়েছে, আর এখন ঘরবাড়ি ছেড়ে ওই ভিখারির সাথে সংসার করতেছে। অলরেডি জানাজানি হয়ে গেছে, সবাই এই বিষয়টা নিয়ে থুতু ডালতাছে। এখনো যদি সব কিছু ঠিক করা না যায় তাহলে আমাদের পরিবারের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। যে আমাদের পরিবারের সম্মানের কথা ভাবলো না, একটা ভিখারির হাত ধরে বাড়ি
ছেড়ে চলে গেছে, তাকে মনে হয় আমাদের পরিবারের সদস্য হিসেবে স্বীকৃতি না দেওয়াই ভালো। আমি বলতে চাচ্ছি, আমরা ওকে বের করে দেই এই কোম্পানি থেকে, হুকুমনামা জারি করি। ঠিক আছে, আজকেই সিদ্ধান্ত, ওর মতো মেয়ে পরিবারে থাকার চেয়ে না থাকাই ভালো। ঈশিতা ঢুকে পড়ে রুমে, হাতে কিছু কাগজপত্র, মুখের কোণে লেগে আছে হাসি। আমাকে সরানোর আগে আমার পারফরমেন্স দেখুন। আমি 7 কোটি টাকা নতুন ইনভেস্ট এনে দিয়েছি আর এ হোল্ডিংসের থেকে। কি? কে দিল এই ইনভেস্টমেন্ট? একদম, যে আমার উপর বিশ্বাস রাখে, যার নাম এখন বলা নিষেধ, কিন্তু সময় হলে তোমরা নিজেরাই চিনে যাবে। তবে যদি তোমরা আমাকে পরিবার বা পারিবারিক ব্যবসা থেকে বের করে দাও, তাহলে আমার কোনো যায় আসে না। আমি এই ইনভেস্টমেন্টটা অন্য কোনো কোম্পানিকে দিয়ে দেব, সেখান থেকে আমি প্রফিট পাবো। কে বলেছে আমরা তোমাকে পরিবার থেকে বের করে দেব? মনে থাকে যেন। আর হ্যাঁ, আমার স্বামীকে নিয়ে বাজে মন্তব্য না করলে আমি খুশি হব। তাহলে আসি আজকে। ঈশিতা কথাগুলো বলে সবার সামনে থেকে চলে যায়। ঈশিতার কথাটা শুনে পরিবারের সবাই অনেকটাই খুশি, কিন্তু শুধু খুশি হতে পারেনি তানিয়া। রাত 11টা, আরে হোল্ডিংসের প্রেস কনফারেন্স, বিশাল সংবাদ সম্মেলনে এক মুখোশধারী লোক মঞ্চে উঠে দাঁড়ায়। আজ আরএ হোল্ডিংস ঘোষণা করেছে তার নতুন পার্টনারশিপ আনোয়ার গ্রুপ ও রিবুট বিজনেস কনসোর্টিয়াম একত্রে কাজ করবে। আর এই প্রজেক্টর অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক হলেন ঈশিতা রহমান। এই কথা শুনে সবাই যেন স্তব্ধ হয়ে যায়। অনেকে অনেক কিছু বলাবলি করছে। কেউ বলছে, ঈশিতা, সে তো কিছুদিন আগে ভিখারিকে বিয়ে করলো, নিজের পরিবার থেকে তাকে বহিষ্কৃত করে দেওয়া হলো, তাকে কিনা এত বড় ধরনের প্রজেক্টের হেড বানানো হচ্ছে। একজন সাংবাদিক বলে বসে, ঈশিতা, ও তো কয়েকদিন আগেও বহিষ্কৃত হবার মতো অবস্থায় ছিল। সাংবাদিকের কথায় সবাই সহমত হয়। সাংবাদিকের কথা শুনে মুখোশধারী লোকটি মঞ্চ থেকে উঠে মাইকের কাছে যায় আর বলতে শুরু করে, কারণ আমি ওর উপর বিশ্বাস রেখেছি। ঈশিতা প্রমাণ করেছে বিশ্বাসযোগ্যতা, মেধা আর ন্যায়ের সাথে থাকলে কাউকে ব্যাকআপ দিলেই সে জ্বলে উঠতে পারে। স্যার, আপনি কে? আমি কে সেটা বড় কথা নয়, আমি কি করতে পারি সেটা বড় কথা। হয়তো আমাকে অনেকেই চেনে, আবার হয়তো বা অনেকেই চেনে না। তবে যারা আমাকে চেনে তারা আমাকে দেখলে একেবারেই চিনে ফেলবে আমি কে। অনেকেই হয়তো এই প্রেস কনফারেন্সটা দেখতেছে, আমি যখন আমার চেহারা দেখাবো তখন হয়তো অনেকেই বিশ্বাস নাও করতে পারে যে এটাই আমি। স্যার, আমরাও দেখতে চাই আপনি কে, আপনার পরিচয় কি। যদি আপনি আপনার মুখের মাস্কটা খুলে ফেলতেন তাহলে আমরা আপনার চেহারাটা দেখাতাম। আজকে তো সবার সামনে নিজের চেহারা দেখাবো বলেই তো এখানে উপস্থিত হয়েছি। কথাগুলো বলেই লোকটি মুখোশ খুলে ফেলে। লোকটির মুখ দেখেই সবাই চমকে ওঠে। তিনি আর্স আনোয়ার, দেশের সবচেয়ে প্রভাবশালী গোপন ধনী, যিনি বছর খানেক ধরে জনসচরাচর চোখের আড়ালে ছিলেন। অনেকেই আবার বলছে তো সেই ভিখারি যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, এই কিভাবে এত বড় প্রেস কনফারেন্সে থাকতে পারে। অনেকেই হয়তো তাকে চিনতে পেরেছেন। ইনি হলেন সেই বিশিষ্ট ব্যবসায়ী আরশ স্যার। আবার অনেকেই হয়তো তাকে ভিখারি হিসেবেও চেনেন। কেন তিনি ভিখারি হিসেবে ছিলেন তা তার মুখ থেকেই শুনে নিয়েন। হ্যাঁ, আমি সেই ভিখারি ছদ্মবেশী ঈশিতাকে কাছ থেকে বুঝতে চেয়েছি। ও আমাকে সম্মান দিয়েছে, ভালোবাসা দিয়েছে, তাই আমি আমার পরিচয় গোপন রেখেছি এখন পর্যন্ত। ঈশিতার জন্য সব মেয়ের থেকে একদম আলাদা সে আমার স্ত্রী। তাকে আমি 3 বছর ধরে ভালোবাসি বললে ভুল হবে। 3 বছর ধরে আমি তাকে চিনি। সে অন্য সব মেয়েদের থেকে একদম আলাদা। আমি ভিখারি হওয়া সত্ত্বেও সে আমাকে তার সর্বস্ব দিয়ে ভালোবেসেছে। আমার জন্য সে তার পরিবার ছাড়াও হয়েছে, তবুও সে আমার সঙ্গ কখনো ছেড়ে দেয়নি। তাই আমি তাকে এই প্রজেক্টের দায়িত্ব দিয়েছি, আর ভবিষ্যতে আমি আমার কোম্পানির ভাইস প্রেসিডেন্ট তাকেই করব। রফিকের প্রেস কনফারেন্স ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে ঈশিতার পরিবারে তুলকালাম। আর্স আনোয়ারের মুখ উন্মোচিত হওয়ার খবর 1 ঘন্টার মধ্যেই ভাইরাল হয়ে যায়। সব টিভি চ্যানেল, অনলাইন পোর্টাল, সোশ্যাল মিডিয়া সবখানে শুধু একটি নাম, আর্স আনোয়ার, ভিখারির ছদ্মবেশে কোটিপতি।
ঈশিতার চাচা, তানিয়া ও অন্যান্য আত্মীয় স্বজন স্তব্ধ। ঘটনার আকস্মিকতায় যেন নিস্তব্ধ হয়ে পড়েছে পুরো পরিবার। তারা যেন বিশ্বাসই করতে পারছে না তারা যাকে ভিখারি বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, যাকে নিয়ে কত কটু কথা বলেছে, সে কিনা একজন কোটিপতি। বিশ্বাস হবেই বা কি করে? ঈশিতা তো নিজেও বিশ্বাস করতে পারছে না 3 বছর ধরে ভিখারি সেজে থাকা ছেলেটি কিনা ঈশিতাকে আগে থেকেই পছন্দ করে। ঈশিতার জন্যই নাকি কোটিপতি ছেলেটা এতদিন ধরে ভিখারির বেশি ছিল, সবার অবহেলা অত্যাচার সহ্য করেছিল। আমরা তো ওকে অপমান করেছিলাম। ভিখারি একজন ভিখারি কিনা কোটিপতি, কি করে হতে পারে এটা? আমরা কি আদৌ স্বপ্ন দেখতেছি নাকি এটাই বাস্তব? আমি তো তাকে ভিখারি বলে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম, কত অপমান না করেছিলাম। আমি তো ভেবেছিলাম ঈশিতাকে সরিয়ে আমি ঈশিতার জায়গা নেব, কিন্তু এই ছেলেটা ছেঁড়া ফাটা জামা কাপড় পরে থাকা সেই লোকটাই কি না একজন কোটিপতি, যে ঈশিতাকে সাহায্য করতেছে, যে ঈশিতাকে মনে প্রাণে ভালোবাসে। ঈশিতা তখনও কিছুটা অশ্রুসিক্ত চোখে খবর দেখছে। সে বিশ্বাস করতে পারছে না যে মানুষটিকে সে ভালোবেসেছে সেই দেশের সবচেয়ে গোপন কোটিপতি, তাও কিনা তার জন্যই ছদ্মবেশে ভিখারি সেজেছিল এতদিন। ঈশিতা ফোনে আর্সকে কল করে। দুপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর, তুমি আমাকে বিশ্বাস করো, আমি জানতাম না তুমি কে, কিন্তু আমি তোমাকে ভালোবেসেছি শুধু রাফিক হিসেবে। কিন্তু তুমি যে এত বড় একজন কোটিপতি সেটা আমার জানা ছিল না। হয়তোবা এখন আর আমি তোমার যোগ্য না। চুপ! কে বলেছে তুমি আমার যোগ্য না? তোমার সেই ভালোবাসা আমাকে আবার মানুষ করেছে ঈশিতা। আমি ছদ্মবেশে বেরিয়ে সত্যিকারের ভালোবাসা খুঁজেছিলাম, আর সেটা পেয়েছি তোমার মধ্যে। আজ 3 বছর ধরে আমি তোমার পেছনে পড়ে আছি, তোমাকে চিনেছি, তোমাকে বুঝেছি। তুমি অন্য সব মেয়েদের থেকে একদম আলাদা। তুমি টাকাকে নয়, মন দেখে মানুষকে ভালোবাসো। যদি সত্যিই তুমি আমাকে ভালোবেসে থাকতে তাহলে নিশ্চয়ই তোমার আসল পরিচয়ের কথা আমাকে অনেক আগেই বলতে। এভাবে প্রেস কনফারেন্সে তোমার আসল পরিচয় আমার জানা লাগতো না। আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছিলাম, কিন্তু বলে উঠতে পারি নাই। ভেবেছিলাম তুমি আমাকে আসলেই ভালোবাসো কিনা। তুমি তো বড়লোকের ছেলেদের একদমই পছন্দ করো না। আমি ভেবেছিলাম আমি বড়লোক, এটা জানার পর তুমি হয়তো আমার ধারে কাছেও আসবে না। আমাকে ভালোবাসে তো দূরের কথা, অন্য সব ছেলেদের মতো তুমি আমাকে খারাপ ছেলে ভাববে। তাই তো এই ভিখারির বেশে তোমার পাশে ছিলাম। এভাবেই রফিক আর ঈশিতা ফোনে কথা বলতে থাকে। পরের দিন ঈশিতার পরিবার একটি পারিবারিক সভা ডাকে। সবার মধ্যে অপরাধবোধ, অনুশোচনা। ঈশিতা আর্শকে নিয়ে আসে। তাদের প্রবেশে সকলে উঠে দাঁড়ায়। আমরা ভুল করেছি আরুষ, তোমাকে ঠিকভাবে চিনতে পারিনি। আমাদের চোখ বন্ধ ছিল। আমরা সবসময় গরিবদেরকে নিচু চোখে দেখেছিলাম। তোমাকে আর ঈশিতাকে নিয়ে কত বাজে কথাই না বলেছি। ঘর থেকেও তোমাদের সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে আমরা বের করে দিয়েছিলাম। ভেবেছিলাম তুমি তো গরিব ভিখারি, তোমার সাথে ঈশিতা থাকলে আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। কিন্তু আমরা বুঝতে পারি নাই তুমি দেশের নামকরা কোটিপতি। আপনারা হয়তো এখন আমার পরিচয় পেয়ে আমাদেরকে এত সম্মান করতেছেন, কিন্তু জানেন টাকা পয়সা থাকলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে ঈশিতার মতো মন দরকার, যেটা হয়তো আপনাদেরই নেই। আমরা সত্যিই বুঝতে পেরেছি, আমাদের সবাইকে ক্ষমা করিও। আমরা আর কখনো মানুষকে টাকা দিয়ে মাপবো না, সবাইকে মন থেকে চিনবো। ঈশিতা মা, আমাদের সবাইকে তুই ক্ষমা করে দে। যদি আপনারা সত্যি নিজের ভুল বুঝতে পেরে থাকেন তাহলে আমি আপনাদের ক্ষমা করে দিতে পারি, এতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু একটা কথা কি জানেন, ভিখারিরাও মানুষ, তাই তাদেরকে কখনো অত্যাচার বা অবহেলা করবেন না, কারণ বলা তো যায় না মুখোশের আড়ালে কি রয়েছে। তুমি চাইলেই আমাদের ধ্বংস করতে পারতে। যখন আমি তোমাকে ভিখারি বলে অবহেলা করেছিলাম, তখনই তুমি চাইলেই আমাকে মেরে ফেলতে পারতে, কিন্তু তুমি ক্ষমা করেছো। আমি বিচার চাই না, আমি চাই শিক্ষা হোক, যেন আমরা মানুষের মনের ভেতরটা দেখতে শিখি। বাহ্যিক অবস্থা নয়, যা চোখে দেখা যায় তা সবসময় সত্য হয় না। এটাই তোমাদের বোঝাতে চেয়েছিলাম, আর আজ তোমরা বুঝতে পেরেছো, এতেই আমি ধন্য। সবার চোখে জল, তবে এটা লজ্জার নয়, বরং অনুতাপের জল। আর্স আনোয়ার ঘোষণা দেন তিনি আর ছদ্মবেশে জীবন কাটাবেন না। তিনি ঈশিতাকে আরে হোল্ডিংসের সহ অধিনায়ক ঘোষণা করেন। ঈশিতা কোম্পানির প্রথম মহিলা সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
আরে হোল্ডিংস নতুন এক কর্মসূচি নেয়, মানবতা আগে, মর্যাদা সবার প্রাপ্য। তারা গরিবদের কর্মসংস্থান, শিক্ষা ও পুনর্বাসনের লক্ষ্যে একটি ফাউন্ডেশন গঠন করে। এভাবেই স্বামী স্ত্রীর সংসার চলতে থাকে। একদিন তারা ঘুরতে বের হয়, ঠিক যেখানে গল্প শুরু হয়েছিল, একটি পুরনো গাছ, তার ছায়ায় দুটি মানুষ বসে। একজন কখনো ভিখারির বেশে এসেছিল, অন্যজন তাকে মানুষ হিসেবে ভালোবেসেছিল। এই জায়গাটা থেকেই তো শুরু আমাদের গল্প। তুমি সেই থালা নিয়ে এসেছিলে, আমি টাকা দিয়েছিলাম, ভাবিনি আমি জীবনটা দিব। তোমার দেওয়া টাকা নয়, চোখের এক ফোঁটা অশ্রু আমাকে বদলে দিয়েছিল। ভিখারির হাতে ধরা ছিল ভালোবাসার থালা, আর আমি জানতাম না সেটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। দুজন একে অপরের হাতে হাত রাখে, পেছনে সূর্য ডুবে যায়, কিন্তু তাদের ভালোবাসার আলো বাড়তেই থাকে। আরে হোল্ডিংস এর হেডকোয়ার্টারে সবাই যখন ঈশিতা ও আর্সকে নিয়ে গর্বিত, ঠিক তখনই হঠাৎই এক অদ্ভুত ইমেল আসে। তোমার ভিখারির স্বামী কি সত্যিই নির্দোষ? ইমেলের সঙ্গে আসে একটা পুরনো ভিডিও ক্লিপ, যেখানে দেখা যায় আর্স সানোয়ার একজন মানুষকে হুমকি দিচ্ছে। ভিডিওতে আর্স, তুমি যদি আমার কোম্পানির গোপন চুক্তি ফাঁস করো তাহলে পরিণাম খারাপ হবে, তোমার জীবনও যেতে পারে। সাথে আরেকটি লাইন লেখা, তুমি ভাবছো আরও সে একজন মহানুভব? তুমি তাকে চেনো না ঈশিতা। সে কত মানুষকে রাতের আধারে খুন করেছে, কত মানুষকে নির্মমভাবে হত্যা করেছে, কত মানুষকে অত্যাচার করেছে। তার সাম্রাজ্য কি এমনি এমনি এত বড় হয়েছে? ঈশিতা হতবাক। ঈশিতা কোনো কথা না বলে শুধু অফিস থেকে বেরিয়ে আর্শের দেওয়া সেই ভিলাতে চলে যায়। আর্শ দেখে ঈশিতা কিছু না বলে মন খারাপ করে চলে যাচ্ছে। আর্শ ঈশিতার পিছু পিছু ভিলাতে চলে আসে। ঈশিতা, কি হয়েছে তোমার? এভাবে কাউকে কিছু না বলে অফিস থেকে চলে আসলে? ঈশিতা কিছু বলে না, রফিকের সামনে থেকে চলে যায় বারান্দায়। ঈশিতা যেন ভাবতেও পারছে না রফিক একজন মানুষকে খুন করতেও দ্বিধা বোধ করছে না। এ কি সেই রফিক যাকে ঈশিতা ভালোবেসেছিল? ঈশিতা, কোনোভাবে কি তুমি আমার উপর রেগে আছো? ঈশিতা কিছু বলে না। রফিক ঈশিতার সামনে দাঁড়ায়, তার গালে হাত দিয়ে তার কপালে একটা চুমু দেয়। ঈশিতা মোবাইলটা বের করে ভিডিওটা রফিকের সামনে ধরে। আর্শ ভিডিও দেখে স্তব্ধ। আর্শ নিজেই জানে ভিডিওটি সত্য, তবে আধা সত্য। এই ভিডিওটি ছিল 4 বছর আগের, যখন আরে হোল্ডিংসে একটি বড় চুরি হয় এবং এক কর্মচারী সেটা তথ্য বাইরের প্রতিদ্বন্দ্বী কোম্পানিকে বিক্রি করেছিল। আর সেই প্রতিদ্বন্দ্বী কোম্পানির মালিক ছিল সামির রহমান। একসময় আরে হোল্ডিংসে আর্শের সহপাঠী, পরে প্রতিদ্বন্দ্বী। সামি ছিল ঈশিতার সাবেক বিয়ের প্রস্তাবদাতা। সে জানতো ঈশিতা তাকে ঘৃণা করত, আর এখন সে প্রতিশোধ নিচ্ছে ঈশিতাকে আর্শের থেকে আলাদা করতে। ঈশিতা একরকম দ্বিধার মধ্যে পড়ে যায়, তার চোখে জল। ঈশিতা রফিককে সরাসরি প্রশ্ন করে, তুমি সত্যি হুমকি দিয়েছিলে? আমি হুমকি দিয়েছিলাম, কারণ আমার কোম্পানি ও হাজারো কর্মচারীর ভবিষ্যৎ ঝুঁকিতে ছিল। কিন্তু আমি কখনো কাউকে অন্যায়ভাবে ক্ষতি করিনি। যাকে ভিডিওতে দেখতেছো সে কোনো ভালো মানুষ না, আমি শুধু তাকে হুমকি দিয়েছিলাম, এছাড়া আর অন্য কিছু না। তুমি আমায় বিশ্বাস করতে বলো, আর আমি তোমায় বিশ্বাস করতে চাই। ঠিক আছে, বিশ্বাস করব, তবে আমি যাচাই বাছাই করতে চাই তুমি আসলেই সত্যি বলতেছো কিনা। ঠিক আছে, তুমি যাচাই করে দেখো ভিডিওটা কতটুকু সত্য আর আমার কথাটা কতটা সত্য। ঈশিতা আরে হোল্ডিংসের আইটি টিম দিয়ে তদন্ত শুরু করে। দেখা যায় ভিডিওটি কেটে সম্পাদনা করা হয়েছিল, আর সেটি পাঠানো হয়েছিল একটি লোকেশনের আইপি থেকে, যা শামির রহমানের এক ঘনিষ্ঠ সহযোগীর। আর্শ তখন বলেন, আমি এবার ছদ্মবেশ ছাড়বো না, এবার সামিওকে উচিত শিক্ষা দিতে হবে। সত্যি আর ভালোবাসার অপমান করায়। এবার আর্শ নেমে পড়ে সামিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। সে একে একে সমস্ত প্রমাণ জোগাড় করে। সেই সকল প্রমাণ সে পুলিশ এবং সাংবাদিকদের কাছে দেয়। সাংবাদিকরা প্রমাণ পেয়েই সঙ্গে সঙ্গে সমস্ত টিভি চ্যানেলে সবকিছু চালিয়ে দেয়। আরে হোল্ডিংস প্রকাশ্যে সামির রহমানের সকল দুর্নীতির প্রমাণ তুলে ধরে। বাজারে তার কোম্পানির শেয়ারের দাম পড়ে যায়। সামি দেশ ছাড়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করে। কি এবার বিশ্বাস হলো তো আমি সত্যি বলেছিলাম না মিথ্যা বলেছিলাম? কি করব বলো?
এমন একটা ভিডিও চোখের সামনে আসলে সবাই খারাপ লাগারই কথা। আমারও খারাপ লেগেছে। আমি ভেবেছি তুমিও হয়তো অন্য সব ছেলেদের মতো খুন খারাপিতে যুক্ত। সব ঝড় পেরিয়ে ঈশিতা ও আর্স একসাথে দাঁড়ায় আরই হোল্ডিংসের এক নতুন অফিস উদ্বোধনে। সবার সামনে ঈশিতা হাত ধরে বলেন, এবার আর কেউ বলবে না আমার স্বামী একজন ভিখারি, সবাই বলবে তিনি একজন সত্যিকারের মানুষ। সবাই করতালি দেয়। ঈশিতা রফিকের হাত ধরে বাড়ির দিকে রওনা দেয়। আজকে ঈশিতা ও রফিক দুজনেই অনেক খুশি। প্রথমে ঈশিতা তার নিজের বাড়িতে যায়, সেখানে সবার সাথে গল্পগুজব করে রফিকের বাড়িতে দুজনে চলে আসে। দুজনে সারা রাত গল্প করে। এখনো পর্যন্ত রফিক আর ঈশিতার বাসর রাত হয়নি, তাই তারা দুজনেই প্রস্তুতি নেয় বাসর রাত করবে বলে। ম্যাডাম, বিয়ের তো অনেকদিন হলো, কিন্তু আপনাকে তো এখনো কাছে পেলাম না। স্যার, অপেক্ষার ফল মিষ্টি হয়, তাই ধৈর্য ধরুন। আমি ফ্রেশ হয়ে আসতেছি, তারপর তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো। ঈশিতা চলে যায় ফ্রেশ হতে। এরপর ফ্রেশ হয়ে এসে রাতের খাবার বানাতে চলে যায়। রফিকও ফ্রেশ হয়ে এসে ডাইনিং টেবিলে বসে। ঈশিতা ও রফিক দুজনে খাবার খেয়ে নেয়। এরপর তারা ঘুমানোর প্রস্তুতি নেয়। চলো তাহলে শুরু করি। কি? আরুষিকে নিয়ে আসতে হবে না? সামি জেল থেকে ছাড়া পাওয়ার কিছুদিন পর সে ভয়ঙ্কর প্রতিশোধের পরিকল্পনা নেয় এবং টার্গেট করে রফিকের প্রাণের চেয়েও প্রিয় তার স্ত্রী ঈশিতাকে। রাত 8:35, ঢাকার এক অভিজাত আবাসিক এলাকা। রফিকের বাড়ির সামনের রাস্তায় একটি কালো প্রৌঢ় গাড়ি দাঁড়িয়ে। গাড়ির ভেতর সামি, তার দেহরক্ষী জাহিদ ও সামিম প্রস্তুত। আজ বুঝবি রফিক, তুই আমার সব কিছু শেষ করেছিস। আজ আমি তোর সবচেয়ে প্রিয় জিনিসটা কেড়ে নেব। স্যার, বাড়ি সবাই ঘুমাতে গেছে। ঈশিতা একা বারান্দায় চা খাচ্ছে। আমরা ঢুকতে পারি? একেবারে নিঃশব্দে, কেউ যেন গুণাক্ষেরও টের না পায়। ঈশিতা আমার সঙ্গে যাবে, নিজের ইচ্ছাই হোক, না হয় জোর করে। তারা তিনজন বাড়ির গেটের পেছনের দেওয়াল টপকে ঢুকে পড়ে। ঈশিতা চায়ের কাপ হাতে বারান্দায় বসে। আজ রফিক এত দেরি করছে কেন? ফোনও ধরছে না, কেমন একটা অস্বস্তি লাগছে। হঠাৎ পেছন থেকে কেউ গামছা দিয়ে মুখ চেপে ধরে। ঈশিতা ছটপট করতে থাকে। কে? ছেড়ে দাও। চুপ, একটু আওয়াজ করলে গলা কেটে ফেলবো। তাকে টানতে টানতে গাড়ির ভেতরে ফেলা হয়। স্বামীর সামনে বসা অবস্থায় ফিরে তাকিয়ে বলে, স্বাগতম ঈশিতা, রফিকের রানী আজ আমার বন্দিনী। এটা তো কল্পনা তো আনুনি, তাই না? তুমি? স্বামী? তুমি তো জেলে ছিলে, এটা করছো কেন? তোর স্বামী আমাকে ফাঁসিয়ে দিয়েছে, আমার ব্যবসা, সম্মান, জীবন সব কেড়ে নিয়েছে। এখন আমি তার সুখ কেড়ে নেব। এখন থেকে তুই আমার পুতুল। তুমি জানো না সে আমাকে কতটা ভালোবাসে। তুমি জানো না তুমি কি ভয়ঙ্কর ভুল করছো। ভালোবাসে, তোকে ভালোবাসে, তাও আমার জীবন শেষ করেছে। আজ দেখ একজন স্ত্রী হারানোর কষ্ট কাকে বলে। একটি পরিত্যক্ত গুদাম ঘর। রাত 11টা। ঈশিতাকে একটি চেয়ারে হাত বাঁধা অবস্থায় বসিয়ে রাখা হয়েছে। পাশে দাঁড়িয়ে স্বামী। আমার স্বামী তোমার মতো হিংস্র না, সে তোমাকে সাহায্য করতে চেয়েছিল। তুমি ভুল করতেছো, তার সাথে বাটপারি করেছো, তাই সে তোমাকে পুলিশে দিয়েছে। চুপ কর, রফিক একজন প্রতারক। আমি একসময় তার চেয়েও বড় হতাম যদি যদি সে আমাকে পুলিশে না দিত। তুমি জানো কেন সে পুলিশ ডেকেছিল? তুমি আমার স্বামীর ব্যবসায়িক দলিল চুরি করেছিলে। তুমি চুরি করেছো আর দোষ দিচ্ছ। স্বামী নিশ্চুপ হয়ে যায় মুহূর্তের জন্য, তারপর গলা শক্ত করে বলে, তবে এবার পালানের পথ নেই। এবারের খেলাটা আমি খেলবো। তোর চোখের পানি দিয়ে তোর স্বামীর হৃদয় পোড়াবো। মোবাইল ফোন বাজে। স্বামী রফিকের নাম দেখে ফোন ধরে। স্বামী, ঈশিতাকে কোথায় রেখেছো?
তার একটা আঁচড়ও লাগলে আমি তোর লাশ গুম করে দেবো, কেউ খুঁজেও পাবে না, বুঝলি? লাশ তো খুঁজবে রফিক, তবে ওটা হয়তো তোর ভালোবাসার দায় সীতার। স্বামী, একবার বলছি, একবার মাত্র আমার স্ত্রীর কিছু হলে আমি তোর পুরো পরিবার নিশ্চিহ্ন করে দেবো। তুই জানিস না আমি কে। তুই তো শুধু একজন কোটিপতি রফিক। আমি এখনো জানি মানুষকে কোথায় কেমনভাবে আঘাত করলে মানুষ ভিতর থেকে ভেঙে পড়ে। এবার তোকে দেখাবো টাকা দিয়ে সব কেনা যায় না। রাত 2টো ঈশিতা ধীরে ধীরে দড়ির বাঁধন আলগা করে ফেলতে শুরু করে। সে লক্ষ্য করে পাহারাদাররা ঝিমোচ্ছে। হঠাৎ স্বামী তার সামনে এসে দাঁড়ায়। তুই বাঁধন খুলছিস? একটা মেয়ে কখনো দুর্বল না স্বামী। তুমি তো শুধু আমার স্বামীকে হারাতে চাইছো, কিন্তু আজ তুমি একটা মায়ের মুখ থেকে সন্তান কেড়ে নিতে চাচ্ছ। আমি সন্তান সম্ভবা। কি বললি তুই? হ্যাঁ, আমি রাফিকের সন্তান ধারণ করেছি। এখন বলো, তুমি বা কতটা নিচে নামতে পারো? রফিকের গাড়ি ছুটে চলেছে হাইওয়ের ওপর দিয়ে। পাশে বসে সাবেক স্পেশাল ব্রাঞ্চ অফিসার রুবেল। লোকেশন নিশ্চিত, তোমার ফোন থেকে ট্রেস করা হয়েছে এদের চূড়ান্ত অবস্থান। তবে সাবধান, রফিক স্বামীও আগে ও রক্তপাত করেছে। এবার তোমার স্ত্রী এবং অনাগত সন্তানের জীবন ঝুঁকিতে। ঈশিতা আমার প্রাণ, আমার পৃথিবী, আমি মরতে রাজি, কিন্তু ওদের গায়ে আঁচড়ও লাগতে দেবো না। রাত 2:45 গুদাম ঘরের চারিদিক ঘিরে ফেলে র্যাব ও পুলিশের একটি কমান্ড ইউনিট। ভেতরে স্বামী, ঈশিতা ও তার 2 দেহরক্ষী অবস্থান করছে। স্বামী দূর থেকে সাইরেন শুনে। তোর প্রেমিক বীর এসে গেছে ঈশিতা। আজকে রাত শেষ হওয়ার আগে কেউ না কেউ মরবেই। তুমি এখনো একটা মানুষ না, একটা ছায়া, যে শুধু নিজের ক্ষত গুণে প্রতিশোধ নেয়। কিন্তু বিশ্বাস করো, তুমি যতই চেষ্টা করো, তুমি আমার রাফিকের মতো হতে পারবে না। চুপ, আর একটাও কথা না। সে ঈশিতার দিকে বন্দুক তোলে। ঠিক সেই সময় দরজা ভেঙে ঢুকে পড়ে রফিক ও র্যাব সদস্যরা। চারিদিকে ফ্ল্যাশ গ্রেনেড আলো এবং চিৎকারগুলির আওয়াজে কেঁপে ওঠে ঘর। ঈশিতা, আমি এসেছি। রাফিক, আমি এখানে। আর এক কাদম এগুলে তোর বউয়ের মাথা উড়ে যাবে। স্বামী, যা হওয়ার হয়ে গেছে, একবার শুধু ঈশিতাকে ছেড়ে দে। আমি তোকে কথা দিচ্ছি, তুই যদি ওকে কিছু না করিস, আমি তোর জন্য আইন জটিলতা কমিয়ে ফেলতে পারি। একটা নতুন জীবন তুই পেতে পারিস। নতুন জীবন? আমি সব হারিয়েছি তোর জন্য। এখন যদি মরতে হয় তোদের দুজনকে নিয়েই যাব। সে গুলি চালানোর মুহূর্তে ঈশিতা হঠাৎ স্বামীকে ধাক্কা দেয়। গুলি কাচের জানলায় লাগে। সঙ্গে সঙ্গে রফিক লাফিয়ে পড়ে স্বামীকে ধরাশায়ী করে ফেলে। স্বামীর হাতে থাকা পিস্তল ছিটকে দূরে পড়ে যায়। র্যাব সদস্যরা তাকে ঘিরে ফেলে। হাত ওপরে করো স্বামী, একটাও চালাকি করলে সঙ্গে সঙ্গে গুলি করা হবে। স্বামী মাটিতে পড়ে হা হা করে কাঁদতে কাঁদতে বলে, আমি হারলাম, সব হারালাম। রফিক, আমি তোকে শেষ করতে চেয়েছিলাম, কিন্তু কাজ নিজের কফিন নিজেই তৈরি করলাম। রফিক হাঁপাতে হাঁপাতে ঈশিতার দিকে ছুটে গিয়ে জড়িয়ে ধরে। তুমি ঠিক আছো? কিছু হয়নি তো? তুমি এসেছো, এতেই আমি বেঁচে গেছি। আমার আর কিচ্ছু লাগবে না রাফিক। টার্গেট আটকাও, অপারেশন সফল। মেডিকেল ও ফোর্স রিকভারি টিম রওনা হয়েছে। পরের দিন সংবাদ শিরোনামে, বিখ্যাত শিল্পপতি রাফিকের স্ত্রী অপহরণ, নাটকীয় অভিযানে উদ্ধার, অপরাধী স্বামী গ্রেপ্তার, রাফিক সাহেবের সাহসিকতায় সফল উদ্ধার, অপহরণকারীর 10 বছরের কারাদণ্ডে সুপারিশ। কিছুদিন পর রফিক ও ঈশিতা একসাথে বাগানে হাঁটছে। ঈশিতার পেটে সন্তানের স্পষ্ট আভাস। তোমার সেই কথাটা বলতে পারিনি। কোনটা? একজন স্ত্রী কখনো দুর্বল না। আমি গর্বিত যে তুমি আমার জীবন সঙ্গী। আর আমি গর্বিত যে তুমি শুধু একজন স্বামী না, একজন যোদ্ধাও।
আপু, তোমার আর আম্মুর প্রথম দেখা কোথায় হয়েছিল? শহরে একটা গাছতলার নিচে। নানু ভাই বলেছে তুমি নাকি আম্মুকে খুব ভালোবাসতে, 3 বছর ধরে নাকি আম্মুর পিছনে ছিলে, তাও নাকি ভিক্ষা করতে আম্মুর কাছে। কিন্তু তুমি তো অনেক বড় লোক আপু, আমাদের তো গাড়ি বাড়ির অভাব নেই, তাহলে তুমি ভিক্ষা করতে কেন? হুম হুম। ভিক্ষা কেন করতাম সেটা তুমি তোমার আম্মুকে জিজ্ঞেস করো। 5 বছর পর আরশি চলে যায় তার আম্মুর কাছে রান্নাঘরে। ঈশিতা তখন রান্না করছে। আরশি তার আম্মুকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে। আম্মু, আব্বু আগে নাকি ভিক্ষা করতো, এটা কি সত্যি? এসব কথা তোমাকে কে বলেছে আম্মু? আমাকে নানু ভাই বলেছে। অতস বাধ্যতাম। বলতো, আব্বু কি সত্যি ভিক্ষা করতো এত কিছু থাকার পরেও? আম্মু, আমি বড়লোক ছেলেদের পছন্দ করতাম না, তাই তোমার আব্বু গরিব সেজে বিক্রি করতো। আচ্ছা, তাই বলো। আচ্ছা আম্মু, তুমি আব্বুকে কত টাকা ভিক্ষা দিয়েছিল? 5 টাকা। ইস, আমার বড়লোক আব্বুকে না আম্মুর কাছ থেকে 5 টাকা ভিক্ষা নিয়েছে। তুমি কেমন আম্মু? তুমি আব্বুকে বেশি টাকা দিতে পারতে না? চুপ, এখন তাড়াতাড়ি রেডি হও, স্কুল যেতে হবে তো নাকি? আর তোমার আব্বুকে আমার কাছে পাঠিয়ে দাও তো। আম্মু, আরেকটা কথা। মা বলো। আমার সব বান্ধবীর ভাই আছে, কিন্তু আমার ভাই নেই। আম্মু, আমার না ভাই লাগবে। আমার ভাই কবে আসবে? তোমার আব্বুকে পাঠিয়ে দাও, তারপর বলতেছি। পাঠিয়ে দিতেছি। আমার কিন্তু তাড়াতাড়ি ভাই লাগবে। আচ্ছা যাও। আরশি গিয়ে তার বাবাকে তার আম্মুর কাছে পাঠিয়ে দেয়। রফিক ঈশিতার কাছে এসে ঈশিতাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর জিজ্ঞেস করে, তোমার মেয়ে খুব বড় হয়ে গেছে। আমাকে কি বলেছে জানো? আমি এত বড় হওয়ার পরও কেন ভিক্ষা করছিলাম। বড় তো হয়েছে, আজকে বলতেছে ওর নাকি ভাই লাগবে। কি বলো? তাহলে তো ভাই আনার মিশন শুরু করতে লাগে। চুপ, এখন না, তাড়াতাড়ি তুমিও রেডি হয়ে নাও। আরশিকে স্কুলে দিয়ে তুমি অফিসে যাবে। যে হুকুম মহারানী। এরপর রফিক রেডি হয়ে খাওয়া দাওয়া করে আর আরশিকে স্কুলে ড্রপ করে দেয়। আর তারপরে নিজের অফিসে চলে যায়। অফিসে কাজ করে রাত্রে বাসায় আসে রফিক। তারপর খাওয়া দাওয়া করে ঈশিতাকে নিয়ে রুমে চলে যায় আর আরশির ভাইকে নিয়ে আসার মিশন শুরু করে দেয়। এভাবেই চলতে থাকে রফিক আর ঈশিতার প্রেম কাহিনী। ধনী হওয়া বড় কথা নয়, ভালো মানুষ হওয়া সবচেয়ে বড় সম্মান। আর যিনি ভালোবাসার যোগ্যতা রাখেন তাকে কখনো হারিয়ে দেওয়া যায় না।